500 কিলোমিটার চালিয়ে যদি আমার প্যানেলের রং উঠে যায় তাহলে ভাই কেন কিনবো আমি ভাই। কেটিএম যাদের খুব পছন্দ তাদের হয়তো রাগ হবে ভিডিওটা দেখে, কিন্তু বুকিং করে দিয়েছিলাম আর এই বুকিং আমি আজকেই ক্যান্সেল করব। কেটিএম কিছু করো এটা। আমার এডিবি জিন্দাবাদ ভাই, আমার এডিবি যাতা দেখতে। নতুনটা ভালো লাগে না পুরোনোটা? পুরোনোটা। নতুন না পুরোনো লাগে না? পুরোনোটা। কোনটা? পুরোনো সবসময় পুরোনো। আজকে জাস্ট একটা একটা করে বোম ফাটাবো। ওকে ওকে, অল রাইট। তো লাস্ট বেশ কটা ভিডিওতে তোমরা কিন্তু একটা কমেন্ট আমাকে কমনলি জিজ্ঞেস করছো, ভিডিওতে বলো, মেসেঞ্জারে বলো, ইনস্টাগ্রামে বলো, পোস্ট করছো, ডিএম করছো আমাকে। অনেকেই কমেন্ট করে জিজ্ঞেস করছো দাদা নতুন অ্যাডভেঞ্চার 390 বেরিয়েছে, সেটা সম্বন্ধে তুমি কিছু বলো, তুমি কেন কিছু বলছো না। প্রচুর লোক কমেন্ট করেছো, প্রচুর লোক মেসেজ করেছো যে দাদা নেব, গাড়িটা কি নেওয়া ঠিক হবে, গাড়িটার কীরকম কী স্পেসিফিকেশান, তোমার কেমন লাগছে বলো, তোমার অপিনিয়নটা বলো। এইবার দেখো, কোনো একটা বাইক যতক্ষণ না আমরা চালাবো ততক্ষণ কি আমরা সেটা সম্বন্ধে ওপিনিয়ন দেওয়াটা কি ঠিক হবে? দেখো, স্পেক্স অনুযায়ী যেটা গাড়িতে দিয়েছে সেটা তো ফাটাফাটি, গাড়িটা মানে নেক্সট লেভেলের বাইক বানিয়েছে কেটিএম। ওই রেঞ্জে যে গাড়ি লঞ্চ করেছে সেটা জাস্ট নেক্সট লেভেলের, মানে ফাটাফাটি। এই রেঞ্জের গাড়িতে 4,36,000 টাকা, সেটা টপ মডেলের টপ ভেরিয়েন্টের প্রাইস ওদের। কেটিএম 390 অ্যাডভেঞ্চার এস 4,36,000 টাকা প্রাইস করেছে অন রোড। এবার কোনো জায়গায় কোনো দাম একটু ডিফারেন্টও হতে পারে, মোটামুটি 4,36,000 টাকা ধরে যদি আমরা চলি, সেই গাড়িতে ক্রুজ কন্ট্রোল, সাসপেনশন অ্যাডজাস্টেবল, সামনে পেছনে দুটোই, স্পোক হুইল উইথ টিউবলেস, মানে ভরে ফিচার আছে, ক্রুজ কন্ট্রোল, মানে লিটারেলি নেক্সট লেভেলের স্পেক্স, নেক্সট লেভেল। এবার কিন্তু সব কিছুর সাথেও আরও একটা জিনিস আমাদের লাগে, গাড়িটা ইন রিয়ালিটিটা কেমন, বা যতক্ষণ না আমি চালাচ্ছি আমি তোমাদের কীরমভাবে বলি বলো তো ফাইনালি কিন্তু আজকে সেইটা টেস্ট করতেই চলে এসেছি। এবার সাথে আরও একটা সারপ্রাইজ আছে, সেটা তোমরা একটু ভিডিওতে জুড়ে থাকো, বলছি তোমাদেরকে। প্রথমে কথা ছিল আমি যাব হচ্ছে রায়গঞ্জে কেটিএমের 250 390 সমস্ত কিছু লঞ্চ রয়েছে, সেখানে আমার যাওয়ার কথা ছিল। কিন্তু যেহেতু আমি কাল সকালবেলা মানে ভোরবেলা একটা ট্রিপে বেরিয়ে যাচ্ছি, সেটা এই মুহূর্তে পসিবল না। কিন্তু লাকিলি আমাদের মালদাতে এক ভাই কিনে নিয়েছে কিন্তু অ্যাডভেঞ্চার 390 এস, শিলিগুড়ি থেকে কিনে নিয়ে এসছে। তার কাছে ছোট্টখাটো রাইডিং এক্সপিরিয়েন্সও আমরা জেনে নেব। আর আমরা তো তোমাদের ভাই তো আজকে সেই অ্যাডভেঞ্চার 390 এস চালাবে। জাস্ট আমি এটা হচ্ছে মালদার রথ বাড়ি, যে 390 এস নিয়েছে তার বাড়ি হচ্ছে ঝলঝলিয়াতে। তো বললো দাদা আমি দোকানে আছি, গাড়ি বের করে দিয়েছি, তুমি তোমার গাড়িটা নিয়ে এসো, এই গাড়িটা নিয়ে যাও। তো চলো, আর ফালতু কথা বলে বকবক করে এই ককপিক দেখিয়ে তোমাদের সময় নষ্ট করব না। যেই জন্য ভিডিওতে এসছো কেটিএম অ্যাডভেঞ্চার 390 এস দেখার জন্য, সেইটা এবার চলো বাইকটার সামনে যাই, দিয়ে তোমাদের সমস্ত কিছু তোমাদের সাথে একের পর এক শেয়ার করব। চলো, এই যে দেখতে পেয়ে গেছো তোমরা আশা করি ফ্রেমে অ্যাডভেঞ্চার 390-কে। চলো এবার একটু আমরা ফ্রেমে না দেখে সামনে থেকে দেখি আর তোমাদেরও দেখাই। এই মুহূর্তে তোমাদেরকে যে বাইকটা দেখালাম আমি, সেটা হচ্ছে আমাদের সাহিল ভাই। ও জাস্ট বাইকটা চালিয়ে এসছে, ওর কাছে একটা ছোট্ট রিভিউ আমি নেব। এই হচ্ছে সাহিল ভাই, ওই কিনেছে কেটিএম অ্যাডভেঞ্চার 390। এটা মালদা অ্যাকচুয়ালি প্রথমবার। হলো যে আমার গাড়িটা চালিয়ে একবার দেখে নেবো গাড়িটা চালাতে কীরকম কী লাগছে। আর থ্যাংক ইউ আমাকে এই টুকটা করতে দেওয়ার জন্য। তো যাই হোক, তুমি বলো যে তুমি এর আগে কোন বাইক চালাতে? আমি আগে ক্লাসিক 350 চালাতাম। আচ্ছা, এটা কি সেকেন্ড বাইক? এটা আমার সেকেন্ড। ট্যুর করো? হ্যাঁ, ট্যুর করি আমি। আচ্ছা, আমি শিলিগুড়ি থেকে কিনেছো, কিনে তুমি চালিয়ে এসছো? হ্যাঁ, চালিয়ে। কিরম লেগেছে বলো? বুলেট থেকে অ্যাডভেঞ্চার 390-তে শিফট হয়ে এর আগে কি মানে কেনার আগে কি টেস্ট রাইড নিয়েছিলে? না, শোরুম থেকে প্রথমবার যে চালালাম ওটা আমার ফার্স্ট টেস্ট ড্রাইভ ছিল। আচ্ছা, মেজর ডিফারেন্স, কারণ আমার বুলেট ক্লাসিক, বুলেটের তো প্রচুর ভাইব্রেশন। হ্যাঁ, তো ওটার জন্য এটার মধ্যে আকাশ হলো ফারাক আছে। একটা কোশ্চেন আমি করবো, যে বুলেট নিয়ে আসা একরকম আর অ্যাডভেঞ্চার একটা নতুন বাইক কিনে সঙ্গে লং রাইড আর এক রকম। তো কোনো রকম কোনো রাস্তায় অসুবিধা বা মনে হচ্ছিল বাইকটা নতুন পুরো বা কিছু? গাড়ির কোনো ইস্যুই আমার লাগেনি, ঠিক আছে। কিন্তু জাস্ট যেহেতু নিউ মেশিন, ফার্স্ট সার্ভিসিং হয়নি, তো ওটার জন্য কিছু যেমন একটু হালকা ভাইব্রেশনটা থাকে, একদম কোনো কিছুতে আটকায়নি। ডাইরেক্ট
350 কিলোমিটারের মতন আসলাম। হ্যাঁ, মালদা থেকে শিলিগুড়ি মোটামুটি 300 হ্যাঁ কিলোমিটার। মোটামুটি একদম কোনো অসুবিধা, পুরো নন স্টপ চালিয়েছি, কোনো গাড়ির ইঞ্জিন হিট বা কিছু, সব ম্যানেজমেন্টটা খুব ভালো। আচ্ছা, তো চলো ভাইয়ের তো এক্সপিরিয়েন্স ভাই শেয়ার করলে, এবার করবো যেটা আমরা একটু এক্সপিরিয়েন্স করবো, সাথে তোমাদেরকে করাবো। তো জুড়ে দেখো, ব্লগিং সেট আপটা মুখের মধ্যে লাগে, আমরা হেলমেটটা পরি দিয়ে আসছি আবার। ওকে ওকে, অলরাইট, দেখতেই পাচ্ছ নতুন অ্যাডভেঞ্চার 390 সাথে নতুন একটা ককপিট তোমাদের সামনে। জাস্ট চাবিটা অন করব, রেডি টু রেস। ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার টোটালি আলাদা, আমাদের বাইকে একরকম, এটা পুরোপুরি আলাদা। এটা যেহেতু সানলাইটে তোমাদের যেন কোনো ভিজিবিলিটিতে অসুবিধা না হয়, তো বন্ডেড গ্লাস ইউজ করা হয়। স্ক্রিনটা ইটসেলফ প্রচণ্ড ব্রাইট। চলো ফার্স্ট থ্রটেল নিউট্রাল থেকে আমরা করব। আচ্ছা, স্ট্যান্ডটা পড়েছিল, চলো। ও ভাই, নতুন অ্যাডভেঞ্চার 390, আই ক্যান্ট বিলিভ দ্যাট। একদম ফার্স্ট ইনিশিয়াল ইমপ্রেশন তোমাদের সাথে যদি শেয়ার করি, আমার অ্যাডভেঞ্চার 390 আমি যেরকম চালাই, আমারটা মনে, দেখো এটা পুরোপুরি আমার এই ওপিনিয়ন আমি তোমাদের দিচ্ছি। আমার কিন্তু কেমন কি, প্রথম কথা হচ্ছে তোমাদের কেমন লাগছে বলো ককপিট ভিউটা। আমি এখনও পর্যন্ত বিশ্বাস করো কোনো ভিউ অ্যাঙ্গেল নিজে দেখিনি, জাস্ট আমি গোপ্রোটা লাগানো আছে ওই অবস্থায় কিন্তু বাইকে বসে পড়েছি। সিটিং পশ্চারের কথা বলছি, আমার মনে হয় আমাদের বাইকে, মানে আমাদের পুরোনো অ্যাডভেঞ্চার 390 সিটিং পশ্চার কিন্তু আমার বেশি ভালো লেগেছে। এটা দেখো প্রথম কথা। সেকেন্ড বলছি, দেখো নতুন বাইক যেহেতু একদম ফার্স্ট সার্ভিসিং এখনও পর্যন্ত হয়নি, একটা হালকা ভাইব্রেশন কিন্তু বাইকের মধ্যে মানে রয়েছে। আমি জাস্ট কয়েক সেকেন্ডে থ্রটেল দিয়েই বুঝতে পারছি আমার হাতে কিন্তু যথেষ্ট ভাইব্রেশন ফিল হচ্ছে। সেকেন্ড, গাড়ির ফুট পেগে ভাইব্রেশন আছে, ডান দিকের পায়ে কিন্তু যথেষ্ট ভাইব্রেশন লাগছে। আর সিট অনেকখানি নিচু মনে হচ্ছে আমার। গাড়িটা সামনে থেকে দেখতে হয়তো আপরাইট, বাট গাড়িতে বসার পর আমার সিট কিন্তু যথেষ্ট নিচু মনে হচ্ছে। সময় ভেবেছিলাম বাইকটা চালানো শুরু করে তোমাদের বেশ কয়েকটা ওপিনিয়ন আমি দিয়ে দেবো, কিন্তু আমি ভাবলাম না, আগে আমি বাইকটা কয়েক কিলোমিটার অন্তত চালাই, তারপরে আমি তোমাদের সাথে এর ওপিনিয়নগুলো শেয়ার করি, তাহলে বেশি ভালো হবে। দেখো বেশ কটা পয়েন্ট আমি তোমাদেরকে বলছি। আগে প্রথমে খারাপগুলো বলছি, কারণ 90% লোক আগে ভালোটাই শোনে, তো আগে খারাপগুলো বলছি, যে এই জিনিসগুলো যদি আমার লেগেছে খারাপ, সেইগুলো জাস্ট তোমাদের সাথে শেয়ার করছি। দেখো এটা একদমই আমার পার্সোনাল ওপিনিয়ন, আমি এখানে কিন্তু কারোর সাথে আমার ওপিনিয়ন কম্পেয়ার করব না। আমার যা নিজের মনে হয়েছে, আমি লাস্ট 3 বছর ধরে কেটিএম অ্যাডভেঞ্চার 390 অন করি, আমি বাইকটা চালাই, আমার যেমনটা লাগছে আমি তেমনটা তোমাদের সাথে শুধু শেয়ার করছি। আমি আমার রিয়েল ওপিনিয়ন তোমাদের সাথে শেয়ার করব। প্রথম জিনিস আমার যেটা লেগেছে, গাড়িতে কিন্তু যথেষ্ট ভাইব্রেশন রয়েছে বিভিন্ন, যেমন আমার ব্রেক লিভারের যেই পার্টটা, মানে ডান দিকের ফুট পেকেও ভাইব্রেশন আছে, বাঁ দিকের ফুট পেকে ভাইব্রেশন আছে, তবে ডান দিকের তুলনায় কম। গাড়ির প্যানেলে যখন আমি নিগুলোকে আটকাচ্ছি, যে আমাদের নিগুলোকে আটকাচ্ছি, তখন কিন্তু আমাদের নিয়ে যথেষ্ট ভাইব্রেশন ফিল হচ্ছে। এইটা আমি কেন বলছি, হয়তো যদি আমি ডাইরেক্ট এই বাইকটা চালাতাম তাহলে এই কথা হয়তো আমি ভাইব্রেশনের কথাটা বলতাম না। যেহেতু আমি এডিবি 390 বহুদিন ধরে চালাই, আমাদের ওই বাইকে কিন্তু এই জায়গাগুলোতে আমার ভাইব্রেশন অন্তত ফিল হয় না। এবার আমি আসছি হ্যান্ডলিং। আমার কিন্তু গাড়িটা ম্যানুভার করতে, আমি লোকের ভিডিওগুলোতে শুনছি যে প্রচণ্ড লাইট ওয়েট লাগছে। দেখো পুরোনো অ্যাডভেঞ্চার 390 যদি তোমরা চালাও, মেবি চালিয়েছো কি না জানি না, যদি চালিয়ে থাকো তোমরাও মেবি আমার সাথে একমত হবে, গাড়ির হ্যান্ডলিং আগের থেকে কিন্তু আমার মনে হচ্ছে একটুখানি হেভিয়ার সাইডে। এটা একটা কারণ হতে পারে যে আমি যেহেতু পুরোনো অ্যাডভেঞ্চার 390 ওই গাড়িটার সাথে আমার হাত সেট হয়েছে, এটা গাড়ি একদম নতুন চালাচ্ছে। আর একটা জিনিস আমার খুব ভালো লাগলো, যেটা আমাদের অ্যাডভেঞ্চার 390-তে প্রচণ্ড ল্যাক করতো, সেটা হচ্ছে যখনই ধরো 5 নম্বর গিয়ারে আছি, গাড়ির স্পিডটা একদম কমিয়ে দিচ্ছি, ডাইরেক্ট কিন্তু ইঞ্জিনে পুরো নকিং সাউন্ড আসতো। দেখো 5th গিয়ারে গাড়ি রয়েছে, গাড়ি কিন্তু 44-এ চলছে, আমি আরেকটু লো করছি, দেখো 41, 38, গাড়িতে কিন্তু কোনো রকম কোনো স্টলিং নেই। এইটা কিন্তু একটা খুব ভালো ফিচার্স, মানে আমাদের এডিভিতে এটা রীতিমতো প্রবলেম ছিল। দেখো মোটামুটি 30-এ গাড়ি চলছে 5 নম্বর স্পিডে, গাড়ি কিন্তু তাও ল্যাক করছে না, গাড়ি কিন্তু এখনও পর্যন্ত স্টল, হ্যাঁ এইবার স্টল করছে দেখো হালকা। তো ব্যাপারটা হচ্ছে মোটামুটি টর্কটাকে এরা ঠিকঠাক করে ম্যানেজ করেছে। যাই হোক, আরও একটা জিনিস আমার খুব ভালো লেগেছে, মানে ভীষণ ভালো লেগেছে, এটাতে রিয়েলি আমি ইমপ্রেস, সেটা হচ্ছে গাড়ির ব্রেকিং। আমাদের অ্যাডভেঞ্চার 390-র ফ্রন্ট ব্রেকিংটা যথেষ্ট অ্যাগ্রেসিভ, খুব সুন্দর ফ্রন্ট ব্রেক কাজ করে, কিন্তু আমাদের রিয়ার ব্রেক একদমই ভাদ্দা। মানে তুমি ফ্রন্ট ব্রেক ছাড়া গাড়ি তুমি দাঁড় করাতেই পারবে না। এর রিয়ার ব্রেকের ব্রাইট দেখেছো, একটা জাস্ট ক্লিক করলাম গাড়ি থেমে গেল। কিন্তু
এর রিয়ার ব্রেকের বাইকটা কিন্তু খুব সুন্দর। আর সবচেয়ে যেটা সব থেকে পপুলার হচ্ছে এই মুহূর্তে ক্রলিং ফিচার, এইটা এবার আমি তোমাদেরকে একটু দেখাতে চাই। দেখো নিউট্রালে আছে গাড়ি, ঠিক আছে, দেখো জিনিসটা নিউট্রালে আছে গাড়ি। গাড়িটাকে আমি জাস্ট ক্লাচ চিপে ফার্স্ট গিয়ার দিলাম, আমি কিন্তু এক্সিলেটার ধরিনি, দেখি গাড়ি এগোই কিনা। দেখো এই যে আমি কিন্তু ক্লাচ ছেড়ে দিলাম, এক্সিলেটার আমি ধরিনি, গাড়ি কিন্তু ক্রল করছে। এটা সব গাড়িতে হয়, এই গাড়িতে যেটা প্রবলেম ছিল সেটাকে ঠিকঠাক করে আবার ইমপ্লিমেন্ট করার চেষ্টা করা হয়েছে, যেটা ওয়েলকাম ফিচার, খুব ভালো লেগেছে আমার। আমাদের পুরোনো অ্যাডভেঞ্চার 390-তে ইনিশিয়ালি যে একটা পাঞ্চ রয়েছে, অ্যাগ্রেসিভ একটা ব্যাপার রয়েছে, ওইটা কিন্তু এই গাড়িতে একদমই নেই। মানে আছে, এই গাড়িরও অ্যাগ্রেশন আছে, যারা নতুন একদম এই গাড়িতে শিফট করবে অন্যান্য বাইক থেকে তাদের যথেষ্ট অ্যাগ্রেসিভ লাগবে বাইকটা, কিন্তু যদি তোমরা পুরোনো এডিবি চালাও এই গাড়ির অ্যাগ্রেশন কিন্তু অনেক কম। বিএইচপি আগেরটার থেকে 3 বেশি, আগেরটা ছিল 42 কি 44, এটা বোধহয় 47 না 46 এরকমই কিছু একটা হবে, যাই হোক। কিন্তু মনে হচ্ছে আমার অ্যাগ্রেশনটা কমানো হয়েছে। না, এটা একটা ভালো জিনিস, অনেকেই ওই অ্যাগ্রেশনটা ম্যানেজ করতে পারতো না, এটা অনেকটা ম্যানেজেবল। আর বাইকটা যথেষ্ট সিট হাইট মোটামুটি 20 mm কমাতে আমার যেহেতু 5 ফিট 8, আমার একটু সমস্যা হতো পা রাখার জন্য, কিন্তু ওই গাড়ি ব্যালেন্সটা এত ভালো ছিল, কখনো কোনো রাস্তাতে অসুবিধা হয়নি। বাট এই গাড়িতে কিন্তু একটু মনে হচ্ছে যে কী বলে, যথেষ্ট আমার পাটা খুব ভালো মতো মাটিতে পড়ছে। যাই হোক, চলো এবার কোনো একটা জায়গায় দাঁড়াই, তোমাদের সাথে বাকিটা শেয়ার করছি। চালানোর এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করেই দিলাম, এবার বাকি গাড়িটা দেখতে কেমন লাগছে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করছি। চলো এটা একটু ভাগানো যাক এবার। ভাই ইনিশিয়ালি কিন্তু আমার দারুণ লেগেছে বাইকটা চালাতে, হেভি লাগছে হেভি। এই প্রথম দিকে আমার একটু অসুবিধা মনে হচ্ছিল, যেন পরের দিকে এটা ফ্যামিলিয়ার হয়ে গেল। গাড়িতে যথেষ্ট ভালো গ্রিপ রয়েছে কিন্তু। চলো এবার একটু বাগানে নামানো যাক গাড়িটাকে, তবে তো মজা পাবো। মোটামুটি একটা ছোটোখাটো রাইড রিভিউ তো তোমাদের আমি দিয়ে দিয়েছি। এবার বেশ কটা জিনিস আমি তোমাদের সাথে শেয়ার করব, যেটা আমার মনে হয়েছে কেমন লাগছে। আমি জাস্ট এটাই, কিন্তু এটাকে তোমরা প্লিজ কারোর সাথে কম্পেয়ার করো না, কারণ দেখো প্রত্যেকের ওপিনিয়ন একদমই আলাদা হয়। আর যেহেতু আমি মোটামুটি লাস্ট 3 থেকে 3.5 বছর ধরে এডিবি অন করি, আমি ওই বাইকটার সাথে বেশ খানিকটা সময় কাটিয়েছি, প্রচুর কিলোমিটার্স কাটিয়েছি, তাই আমি ভালো করে জানি যে গাড়িতে কী কী আমার মিসিং লেগেছে, আর কী কী জিনিস আমি চাইতাম অ্যাকচুয়ালি কী কী পেয়েছি আর কী কী পাইনি, আর কী কী জিনিস আমাকে ডিসঅ্যাপয়েন্ট করেছে। তো একটার পর একটা আমি তোমাদের সাথে শেয়ার করবো। হয়তো ভিডিওটা দেখে অনেকের মন ভাঙতে পারে, কিছু করার নেই, আমি রিয়েলিটি তোমাদের সাথে বলবো। আর তারপরে ভিডিও শেষে একটা দারুণ সারপ্রাইজ তোমাদেরকে দেবো, সেটার জন্য জাস্ট একটু ওয়েট করো। তো দেখো গাড়িটা চালিয়ে আমার ওভারঅল মোটামুটি খারাপ লাগেনি, মানে খুব একটা ভালো লাগেনি, আবার একদম খারাপও লাগেনি। এর পিছনে একটা কারণ হতে পারে, যখন আমি নতুন ওডিবি নিয়েছিলাম তখন কিন্তু আমার সাথেও এই জিনিসটা হয়েছিল। যতক্ষণ আমি ফার্স্ট সার্ভিসিং করিনি তখন কিন্তু আমার ওই গাড়িটার বেশ কয়েকটা ইস্যুগুলো এসেছিলো, কিন্তু যখন আমি ফার্স্ট সার্ভিসিং হয়ে গিয়েছিলো তখন কিন্তু সেই ইস্যুগুলো সলভ হয়ে গেছিলো। তাই আমি মনে করবো যে এইটার ক্ষেত্রেও সেম জিনিসটাই হবে, তাই ওই ক্ষেত্রে আমি যাবো না। কিন্তু এবার যদি আমি গাড়িটার লুকসের ক্ষেত্রে যাই, লুকস কিন্তু আমার মানে যতটা অ্যাপিলিং আমার ছবিতে লাগছিল দেখতে, সাইড থেকে দেখতে গাড়িটা দারুণ। মানে এই সাইড থেকে যদি তোমরা দেখবে গাড়িটা দেখতে দারুণ লাগছে, এই প্যানেল ট্যানেল নিয়ে দারুণ লাগছে। কিন্তু ফ্রন্ট থেকে দেখতে না আমার আগের এডিবিটা বেশি ভালো লাগতো দেখতে, সত্যি কথা বলছি। হ্যাঁ, উইকটা ছিল না, উইকটা ওরা দিয়ে দিয়েছে, বাট আমার সামনের লুকসটা মোটামুটি ভালো লাগছে। এই উইন্ডশিল্ডটা না খুব একটা বেশি যে মানে ভালো লাগছে এমনটা বলবো না। সাইড থেকে দেখতে গাড়িটা দারুণ লাগছে, পেছন থেকে দেখতে মোটামুটি অ্যাভারেজ লাগছে দেখতে, ঠিক আছে। চলো এবার লুকসের কথা গেল, এবার দেখো মেন যে জিনিসগুলো ভালো লেগেছে তোমাদেরকে বলছি। এইখানটাতে যে কুলেন্টটা রয়েছে, আমাদেরটাতে এক্সপোজ কুলেন্ট ছিল, সেটা দেখতে অতটা ভালো লাগতো না, আর কনভিনিয়েন্টও ছিল না। এটা কিন্তু যথেষ্ট ভালো করেছে, এটাকে পুরো ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছে। সিসি চেঞ্জ হয়েছে, LC4C ইঞ্জিন, আগে ছিল 373 সিসির ইঞ্জিন, এটা হচ্ছে এখন 399 সিসির ইঞ্জিন। এগুলো তোমরা সবাই জানো, একদম টেকনিক্যাল পার্টে আমি যাবো না। খুব ভালো দিয়েছে সেটা হচ্ছে এই যে হ্যাজার্ড, ইলেকট্রনিক্স তো ভর কে হয়েছে গাড়ির মধ্যে, প্রচুর ইলেকট্রনিক্স আছে। এই যে হ্যাজার্ড ইনবিল্ট, তোমাদের কোনো ফ্ল্যাশ এক্স লাগাতে হবে না, ডাইরেক্ট হ্যাজার্ড। গ্রাউন্ড ক্লিয়ারেন্স অনেক বেশি, আমাদেরটা যেখানে আমার ল্যাগিং ফিল হতো, এগুলো গাড়িতে আমি জাস্ট উড়ে যাবো গাড়ি নিয়ে। এগুলো তো ভাই দারুণ দিয়েছে। ইঞ্জিনের পাওয়ারও আমার দারুণ লেগেছে, ফাটাফাটি। টপ স্পিডটাও ভালো আছে গাড়ির, টপ স্পিড যদিও আমি তুলিনি, কিন্তু গাড়ির টপ স্পিড ভালো রয়েছে। যে জিনিসগুলো আমার খুব ডিসঅ্যাপয়েন্ট করেছে আমাকে, সেগুলো তোমাদের সাথে একটু পরপর শেয়ার করছি। দেখতে পাচ্ছ, দেখো
এই রকম ছেলেটাকে আমি জিজ্ঞেস করলাম যে ভাই এরম ছিল, বললো হ্যাঁ এটা এরম ছিল প্রথম থেকে। কেটিএম কিছু করো এটা। সেকেন্ড, গাড়িটা কত চলেছে দেখো, ওভারঅল চলেছে গাড়িটা 524 কিলোমিটার। এর মজা দেখাচ্ছি এবার তোমাদেরকে একটা, দেখো 524 কিলোমিটার গাড়ি চলেছে। এই যে দেখতে পাচ্ছ প্যানেলটা, হয়তো রোদ পড়ছে অতটা বুঝতে পারছো না, এটার কালার দেখো, সাইন আছে, এর থেকে সাইন চলে গিয়েছে। কেটিএম বলছে এটা নাকি পলিপ্রেপলিন মেটেরিয়াল, মানে এইটা হচ্ছে যদি তোমরা কোনো কারণে এখানে যদি স্ক্র্যাচ পড়ে তাহলে এর ভেতরে এই অরেঞ্জ কালারটাই বেরোবে। আর ইভেন যে এই কেটিএম এর ব্যাজিংটা করা রয়েছে এটাও কিন্তু এমবস করা, কোনো স্টিকার নয়। মানে এই কালো পাটে কোথাও যদি ঘষা লাগে তাহলে এখান থেকে ভেতর থেকে কিন্তু কালো পার্টি বেরোবে, এই সাদা পাটে যদি কোথাও ঘষা লাগে এর ভেতর থেকে সাদা পার্টি বেরোবে। ইভেন এইগুলোতেও কিন্তু সেম করা। ঠিক আছে, ভালো ওয়েলকাম ফিচার এটা একটা। কিন্তু দেখো এটা 500 কিলোমিটার চালানোর পর সাদাটা আমার চোখে, মানে ক্যামেরাতে কত হয়তো কিছুটা কালার এনহ্যান্স হয়, তোমরা হয়তো বুঝতে পারবে না, এই সাদাটা কিন্তু আর সাদা নেই, এর মধ্যে একটা হলদেরে ভাব চলে এসছে। আর এটা যদি আমি ওয়াইপস দিয়েও মুছি চালেও এটা যাবে না। এত 4 লাখ টাকা বাজেটের গাড়ি, 4.5 লাখ টাকার কাছাকাছি দাম, এই মেটেরিয়াল দেওয়াটা মানে এক্সপেক্ট করা যায় না কেটিএমের থেকে অন্তত। আমার গাড়িটা মোটামুটি 25,000 কিলোমিটার চলে গেছে, 2.5 বছর বয়স, 2.5 বছরের বেশি হয়ে গেছে বয়স। আমার গাড়িতে এখনও পর্যন্ত সাদা পার্ট সাদাই রয়েছে, কালো পার্ট কালোই রয়েছে, অরেঞ্জ পার্ট অরেঞ্জই রয়েছে, কোনো রকম কোনো কিন্তু কালার ফেড হয়নি। ইভেন এই যে উইকটা দিয়েছে দেখো, এই যে 500 কিলোমিটার মাত্র চলেছে, দেখতে পাচ্ছ একটা দাগ, এই দাগ কিন্তু আর উঠবে না, নোংরা লেগেছে এই দাগ আর উঠবে না। যাই হোক, এই জিনিসটা আমার সত্যি খারাপ লেগেছে। যেটা খুব ভালো দিয়েছে এর মিরর ফিটিংটা, আমি যখন চালাচ্ছিলাম এর মিররটা প্রচণ্ড স্টেবল। আর এটা যেহেতু একদম পুরো একদম আয়রন রয়েছে এর মধ্যে, আমাদেরটার পুরো প্লাস্টিক ফিনিশিং ছিল, এটার পুরো একদম লোহার রয়েছে। যাই হোক, এই আয়নার ভিজিবিলিটি কিন্তু খুব সুন্দর, এর যথেষ্ট ভিউ অ্যাঙ্গেলটাও সুন্দর। আরও একটা জিনিস খুব ভালো দিয়েছে, যেটা হচ্ছে সবাই প্রচণ্ড নাম করছে, সেটা হচ্ছে এই অ্যাডজাস্টেবল সাসপেনশন। এখানে তোমরা কিন্তু রিবাউন্ড কম্প্রেশন দুটোই অ্যাডজাস্ট করতে পারবে। আর এখানে রয়েছে দেখো ক্রুজ কন্ট্রোল, 3খানা মোড রয়েছে গাড়িতে। এই যে দেখো, যখনই মিটারটা তোমরা অন করবে রেডি টু রেস, তারপরে তোমরা এখানে কিন্তু 3টে মোড রয়েছে। এই যে দেখো রাইড মোডে যদি তোমরা যাও, স্ট্রিট, অফরোড, রেন, 3টে মোড রয়েছে। একটা জিনিস যেটা ভালো দিয়েছে সেটা হচ্ছে এই যে দেখো ক্র্যাশ গার্ড ইনবিল্ড আসছে। জানি এর মধ্যে তোমরা কিছু মড করবে, কিন্তু মোটামুটি যারা বাইক মানে নিয়ে ট্যুর করবে, এই যে ক্র্যাশ গার্ড লাগানো আছে এটা কিন্তু যথেষ্ট সাফিসিয়েন্ট। তাও হয়তো নতুন নতুন কোম্পানি জানা ফানা এরা তো বার করবেই, সেগুলো আমরা ওয়েট করে আছি। যারা বিগেস্ট সবার কোয়েশ্চেন, ইভেন আমারও এখন কোয়েশ্চেন রয়েছে, কারণ দুদিন আগে একটা রিল বা ভিডিও ভাইরাল হয়েছে যে কেটিএম যেরমভাবে আমাদের দেখিয়েছিল, গাড়িটা জলের মধ্যে নিয়ে গিয়ে গাড়ি দাঁড় করিয়ে দিয়েছিল, আন্ডারবেলি এক্সস্টের ওপর অব্দি জল ছিল, তা সত্ত্বেও কিন্তু গাড়ি স্টার্ট হয়ে গেছে। কিন্তু একটা রিলে দেখা যাচ্ছে একটা ছেলে সেম চেষ্টাটা করেছিল, কিন্তু তার গাড়ি স্টার্ট হয়নি। এটা নিয়ে কিছুটা কোয়েশ্চেন মার্ক আমার মধ্যে থাকলো। ওয়েট কমানোর জন্য এরা কিন্তু এখানে আন্ডারবেলি এক্সস্ট দিয়েছে। কেটিএম বলছে জলের মধ্যে কাদার মধ্যে যদি ডুবিয়েও দাও এক্সস্টটাতে, তাতেও আমাদের কোনো অসুবিধা হবে না, গাড়ি কিন্তু আবার স্টার্ট হয়ে যাবে। এবার এটা ইন রিয়ালিটিতে কীরকম কী হচ্ছে এটা আমাদের দেখার বিষয় রয়েছে। খুব ভালো ফিচার সেটা হচ্ছে কেটিএমের টিউবলেস টায়ার, এই যে দেখতে পাচ্ছ, উইথ স্পোক হুইল। মানে এটা কিন্তু একটা দারুণ জিনিস। কেটিএম একদম অন্যভাবে এটা বানিয়েছে। অন্যান্য গাড়িতে কী হয়, ক্রস স্পোক থাকে, মানে স্পোকগুলো থাকে এই জায়গাটায়, এরা কিন্তু একদম নর্মালভাবেই স্পোকটা দিয়েছে, ভেতরে রাবার সিলেন্ট রয়েছে। এটা কেটিএমের পেটেন্টেড ডিজাইন একটা। যাই হোক, খুব ভালো জিনিস। কিন্তু একটা দুঃখের বিষয় হয়েছে, এই স্পোক হুইল কোনো কারণে যদি তোমাদের বেন্ড হয়ে যায়, প্রথমে তারা ওয়ারেন্টি পিরিয়ডের মধ্যে থাকে, ওয়ারেন্টি পিরিয়ড যদি কভার না হয়, তো এই স্পোক হুইলের দাম, মানে একটা স্পোক হুইলের দাম উইদাউট টায়ার কিন্তু 32,000 টাকা, মানে 64,000 পড়বে। আরও একটা জিনিস, আমরা যখন আমাদের গাড়ি কিনেছিলাম, আমাদের গাড়ির দাম পড়েছিল 4,02,000 টাকা মতো। তাতে আমরা পেয়েছিলাম হচ্ছে এই সেম রেডিয়েন্সেরই টায়ার পেয়েছিলাম, বাট আমাদের টায়ার ছিল মেডজেলারের টায়ার, যেটার দাম কিন্তু মানে মার্কেট কস্ট কিন্তু মোটামুটি 20 থেকে 25,000 টাকা দুটো টায়ার মিলিয়ে। এখন কোম্পানি হয়তো বা কস্ট কাটিংয়ের জন্য, মেবি এটা হয়তো কারণও থাকতে পারে, আমি জানি না, না জেনেই বলছি কথাটা, এটার দাম কিন্তু, এই অ্যাপোলো টায়ারের দাম কিন্তু খুব একটা বেশি না, 3200-3300 টাকা দাম। এখানে কিন্তু কোম্পানির বিশাল বড় একটা একদম কস্ট কাটিং হয়েছে। কখনো কখনো দেখতে ভালো লাগছে, হয়তো গাড়িটা নতুন, আমাদের পুরনো অ্যাডভেঞ্চার দেখতে দেখতে একটা অভ্যাস হয়ে গেছে, যার জন্য কিন্তু আমাদের হয়তো এটা দেখতে শুরুর দিকে নাও ভালো লাগতে পারে, পরে ধীরে ধীরে আমাদের দেখার সাথে সাথে এটা কিন্তু অ্যাডজাস্টও হয়ে যেতে পারে। যাই হোক, এই জিনিসগুলো কেটিএম খুব খারাপ দিয়েছে। এই মেটেরিয়ালগুলো পলিপ্রেপলিন মেটেরিয়াল ঠিক আছে, বাট এখানে এর একটা মিনিমাম সাস্টেনেবিলিটি থাকা উচিত। আর এই যে দেখো, আগে আমাদের গাড়িতে ছিল এইখানটাতে রেগুলেটর দেওয়া, খুব সহজে কিন্তু অ্যাডজাস্ট করা যেত, এখন কিন্তু সেটা নেই। দেখো কীভাবে অ্যাডজাস্টেবল রয়েছে, বাট কীভাবে দিয়ে রয়েছে দেখো, হাত ঢুকিয়ে ভিতর দিয়ে তবে করতে হবে, এটা কিন্তু খুব কনভিনিয়েন্ট ফিচার নয়। তো যাই হোক, ওভারঅল সমস্ত জিনিস আমি তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা একদমই একটা আনএক্সপেক্টেড ভিডিও ছিল, কখন বানাবো করতে করতে হুট করে বানিয়ে দিয়েছি।
কেমন লাগলো ভিডিও কমেন্ট করে অবশ্যই জানিও। কেটিএম যাদের খুব পছন্দ তাদের হয়তো রাগ হবে ভিডিওটা দেখে, কিছু করার নেই। দেখো এখানে একটা আসছে, আমি অলরেডি কেটিএম অ্যাডভেঞ্চার 390S কিন্তু বুকিং করে দিয়েছিলাম। আচ্ছা মেসেজটা কী লেখা রয়েছে, কংগ্র্যাচুলেশন ঋতব্রত সরকার, মানে আমার ভালো নাম ঋতব্রত সরকার, ইউর বুকিং অফ কেটিএম অ্যাডভেঞ্চার 390X, এটা ভুল করে ওরা এক্স করেছে, এটা হবে এস। ইলেকট্রনিক অরেঞ্জ ইজ কনফার্ম, আওয়ার ডিলার উইল কিপ ইউ পোস্টেড। যখন আমি বুকিং করছি তখন আমাকে অলরেডি বলা হয়েছিল যে একবার কি টেস্ট রাইড করার জন্য, কিন্তু যেহেতু মোটামুটি 3-3.5 বছর ধরে এডিবি চালাই, আমার মনে হয়নি যে এটাকে টেস্ট করে আমাকে আর এডিবি নেবো। আমি এডিবি ভালো হবে, অবভিয়াসলি গাড়িটা নো ডাউট ভালো, কিন্তু বেশ কিছু জিনিসের জন্য আমার ইস্যু মনে হয়েছে। একটা গাড়ি মাত্র 500 কিলোমিটার চালানোতে যদি গাড়ির প্যানেলের রং চলে যায়, তারপরে যেগুলো হোয়াইট এরিয়া ওগুলো আর হোয়াইটিস না থাকে, ওটা অলরেডি ওটার মধ্যে ইউলিশ ভাব চলে আসে। তো এটা নতুন ওই 4-4.5 লাখ টাকার গাড়ি কিনবো, 500 কিলোমিটার চালিয়ে যদি আমার প্যানেলের রং উঠে যায়, তাহলে ভাই কেন কিনবো আমি? ভাই 4.5 লাখ টাকার গাড়ি আমি কেন কিনতে যাবো? এটা সব থেকে বেশি আমার ইস্যু লেগেছে। যারা গাড়ি নিয়ে সোলো যাবে তাদের জন্য ভাই মাস্ট বাইক, এটা পুরো ফান বাইক, মানে গাড়ি যেদিন থেকে নেবে পুরো মনে হবে তোমার ফ্যামিলিয়ার বাইকটা। বাইকে কোনো রকম কোনো ইস্যু নেই, তুমি গাড়ি নিয়ে যত খুশি তত তুমি ট্রাভেল করো, কোনো রকম সমস্যা নেই। কিন্তু যারা হচ্ছে একটু লাগেজ নিয়ে যাওয়া পছন্দ করো, যেমন আমাদের মতো টপ বক্স বা এই ধরনের জিনিস নিয়ে যাওয়া পছন্দ করো, তাদের বস বিঘ্ন এই গাড়িতে এখন পর্যন্ত, যতক্ষণ না এই গাড়ির অ্যাক্সেসরিজ লঞ্চ হয় ততক্ষণ অবধি কিন্তু আমি অন্তত আমার এই বুকিং আমি আজকেই ক্যান্সেল করব। অলরেডি বুকড হয়ে গেছে, কোনো একটা পার্টে তোমাদের দেখিয়ে দেবো আমি বুকিংটা ক্যান্সেলও করলাম, কারণ আমার 1 তারিখে ডেলিভারি আছে এপ্রিলের। আমি গাড়িটা এই মুহূর্তে নেবো না, কারণ যতক্ষণ আমি ওয়েট করবো অ্যাক্সেসরিজের জন্য। আর আমার যতদূর মনে হয় এই প্রবলেমটা, এই ইস্যুটা, এই যে কালার চেঞ্জ হয়ে যাওয়া, প্যানেলের মধ্যে দাগ চলে আসা, এই ইস্যুটা নিয়ে কেটিএম কাজ করবে। অলরেডি প্রচুর কমপ্লেন তাদের কাছে থাকবে, তারা এটা নিয়ে কাজ করবে। আমি জানি এর মধ্যে কিছু না কিছু তোড় তো বেরোবেই। যতক্ষণ না সেগুলো আসছে ততক্ষণ কিন্তু এই গাড়ি আমি আর বুকিং মানে করছিও না, গাড়ি নিচ্ছিও না, এই বুকিংটাও ক্যান্সেল করলাম। আমাদের ওল্ড এডিবি জিন্দাবাদ। হ্যাঁ, গাড়িটা চালিয়ে মজা আছে, ক্রুজ কন্ট্রোল আছে, এইগুলো কিন্তু সত্যিকার একটা কি ফিচার। যারা নতুন গাড়িটা নিচ্ছ তাদের জন্য কিন্তু দারুণ বাইক, কিন্তু যারা হচ্ছে পুরনো এডিবি চালিয়েছো বা আছে ভাবছো শিফট করবে, আমি বলবো বস ওয়েট করে যাও। আমি মনে হয় কেটিএম এতে কিছু না কিছু করবে যাতে এর পুরো অ্যাক্সেসরিজ প্লাস হচ্ছে এই যে প্যানেলগুলোতে দাগ আসছে এইগুলো নিয়েও কিছু না কিছু তো কোম্পানি করবে, আর এটা ড্যাম শিওর করবে। গাড়ির সমস্ত শুটফুট হয়ে গেছে আমাদের কমপ্লিট, যেটা মেন কনক্লুশন। এবার আসা যাক গাড়িটা কেমন। ইনিশিয়ালি গাড়িটা চালিয়ে আমি তোমাদের কেমন লাগলো বললাম, এবার গাড়িটার সঙ্গে যখন বেশ খানিকটা সময় কাটলাম আমার কিছু পার্সপেক্টিভ কিন্তু চেঞ্জ হলো। গাড়িটা রীতিমতো ফান, মানে টোটাল ফান বাইক করে দিয়েছে, প্রচণ্ড ভালো করেছে। হ্যান্ডেল ম্যানুভার করা খুব ইজি, দেখতেই পাচ্ছ জাস্ট ব্লিক করছে গাড়ির হ্যান্ডেল রীতিমতো লাইট ওয়েট হয়ে আছে। কিন্তু এই গাড়ি নিয়ে রীতিমতো ফান করা যাবে। আমরা যেরকম অ্যাডভেঞ্চার করতে ভালোবাসি, মানে জাম্প করানো বাইককে, জলের ওপর দিয়ে জাস্ট একদম টেনে বেরিয়ে যাওয়া, এগুলোর জন্য কিন্তু পারফেক্ট বাইক। কিন্তু এটাকে আমি প্রপার ট্যুরিং মেশিন বলবো না। আমাদের যে আগের গাড়িটা, ওটাতে তুমি অফরোড অতটা ভালো করতে পারো না, মানে ওই ধরা কোনোভাবে করে নেওয়া যায় ওটাতে অফরোড। কিন্তু এটা কিন্তু কেটিএম সত্যি একটা প্রপার অফরোডার বাইক বলছে এটাকে, এটা কিন্তু সত্যি। আমি আজকে যথেষ্ট ভালো মতো অফরোড করলাম এই বাইকটা নিয়ে আমাদের বাগানের মধ্যে। আর রীতিমতো আমাদের গাড়িটাতে যেখানটাতে ধরো বিভিন্ন রকম আওয়াজ হয়, সেই আওয়াজ কিন্তু এটাতে নেই। মানে ওই গাড়িটা নিয়ে যখন আমরা অফরোড করতাম তখন মারাত্মক বিভিন্ন রকমের আওয়াজ হয় গাড়িটার পেছন থেকে, সামনে থেকে ঝরঝর করে। এই গাড়িতে এইসবের বালাই নেই, জাস্ট ফ্লিক করে তুমি বেরিয়ে যাও। আর এর গিয়ার শিফটিং, আগে আমাদের গাড়িটাতে কুইক শিফটার রয়েছে, বাট কি বলতো কুইক শিফটারটা না ঠিকঠাক করে কাজ করে না, মানে কখনো জার্কি লাগে, কখনো স্মুথভাবে। কিন্তু এতে কিন্তু কুইক শিফটার বস বাটারি স্মুথ কাজ করছে, মানে জাস্ট কোনো এফোর্টই দিতে হচ্ছে না। দেখো আমার বাঁ হাত ছাড়া আমি জাস্ট গিয়ার ডাউন করলাম, এই জাস্ট গিয়ার আপ করলাম, গিয়ার ডাউন করলাম, গিয়ার আপ করলাম, উইদাউট এনি হেজিটেশন, উইদাউট এনি ইস্যু। এতে কিন্তু গিয়ার পড়ছে। ভাই কুইক শিফটার নেক্সট লেভেলের কাজ করছে, আমাদের আগের গাড়িটার থেকে তো অনেক ভালো কাজ করছে। যাই হোক, এই হচ্ছে ব্যাপারগুলো। বেশ কিছু জিনিস ভালো করেছে, বেশ কিছু জিনিস অবশ্য এটা একদম ফার্স্ট লটের গাড়ি। যে কোনো গাড়ি ফার্স্ট লটে টুকটাক ইস্যু থাকে, ধীরে ধীরে সেগুলোকে রেকটিফাই করে কোম্পানি, ধীরে ধীরে সেগুলোতে যে জিনিসগুলো খারাপ রয়েছে সেগুলোকে ঠিক করার চেষ্টা করে। আমরা হোপ করব এত সুন্দর একটা মেশিন কেটিএম বানিয়েছে, এর প্যানেলের উপর কেটিএম একটু ধ্যান দিক। একটা ভালো প্যানেল, অবভিয়াসলি একটা 4,40,000 টাকা তুমি খরচা করছো, তোমার যদি একটা ছোট রাইড করে এসে দেখো তোমার প্যানেলের দাগ পড়ে গেছে, তাহলে বস কেন আমি খরচা করবো? গাড়িতে পাওয়ার ভালো, গাড়ির পিক আপ ভালো, গাড়ির ম্যানুভার করতে মজা, কিন্তু বস লুকসটাও তো ম্যাটার করে।
একটা 4,40,000 গাড়ি আমি যখন ফ্লন্ট করবো, দুদিন বাদে বাড়িতে এসে যখন গাড়িটা ওয়াশ করে গ্যারেজে দাঁড়িয়ে থাকবে, তখন প্যানেলের দাগ কী হয়েছে না, আমি একটা রাইড করেছি, প্যানেলের দাগ হয়েছে, বাস কেন হবে? তো এই জিনিসগুলোকে আমি ড্যাম শিওর যে কেটিএম এগুলোকে ঠিক করবে, আমি আশা রাখবো সেটার জন্য। আমি এই জন্য আমার কেটিএম 390 অ্যাডভেঞ্চার এস বাইকটাকে স্থগিত রাখলাম আপাতত। নতুন নতুন অ্যাডভেঞ্চারে শিফট হচ্ছে তাদের জন্য কিন্তু দারুণ ভাই। তবে একটা কথা আমি বলবো, অ্যাডভেঞ্চার এস নেওয়া সবার জন্য কিন্তু ওয়ার্থ ইট হবে না। যদি তোমরা অফরোড করতে ভালোবাসো তাহলেই কিন্তু এটা নিতে পারো। হ্যাঁ, এবার তোমরা যদি ক্রুজ কন্ট্রোলটা তোমার কাছে ম্যান্ডেটরি হয়ে থাকে, তোমার কাছে যদি বিভিন্ন রকম রাইডিং মোড এগুলো যদি তোমার কাছে ম্যান্ডেটরি হয়ে থাকে, তাহলে এই গাড়িটা কিন্তু নিতে পারো। কিন্তু এছাড়াও কিন্তু অ্যাডভেঞ্চার এক্স একটা দারুণ অপশান। সামনে থেকে যদিও দেখিনি, তবে ওর ফিচার আমি যেগুলো স্পেক্স আমি পড়েছি, সেটার জন্য কিন্তু যারা ট্যুর করতে ভালোবাসো, একটু মোটামুটি হিমালয়ানের রেঞ্জে পড়ে যাচ্ছে, যারা সবে সবে নেবে ভাবছো, অ্যাডভেঞ্চারে শিফট করছো, তারা কিন্তু 390 এক্সটাও দেখতে পারো। ছোটোখাটো ভিডিওর মধ্যে দিয়ে তোমাদের আমার নিজের ওপিনিয়নটা শেয়ার করলাম। যার বাইক সে আমাকে বলেছে তুমি দাদা চালাও, কিন্তু যেহেতু আমার নিজের বাইক না, এটাকে বেশ কিছুক্ষণ এটাকে নিয়ে যতক্ষণ আমি সময় কাটাবো ঠিক মতো আমি বুঝতেও পারবো না। তো যাই হোক, ছোটোখাটো ভিডিওর মধ্যে দিয়ে তোমাকে শেয়ার করলাম। কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানি। ভালো লাগলে থাকলে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর যদি চ্যানেল নতুন হও তাহলে সাবস্ক্রাইব করে ফ্যামিলি মেম্বার হয়ে যাও। চলো, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা।